হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তারফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভিয়েতনাম সংকট। ভিয়েতনাম সংকটের একটা লম্বা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা দুটো পার্ট আছে, একটা ফরাসি আধিপত্য, একটি মার্কিন আধিপত্য। প্রথমে ফরাসিরা সেখানে আধিপত্য স্থাপন করে, পরে ফরাসি শক্তি হটে যায় এবং সেই জায়গায় মার্কিনরা বা আমেরিকা সেই জায়গায় এসে দখল করে নিয়ে বসে থাকে এবং পরবর্তীকালে এই আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামবাসীরা তাদের যে জাতীয় মুক্তি সংগ্রাম সেটা পরিচালনা করে ভিয়েতনামকে স্বাধীন করে। তাহলে দুটো পার্ট পাওয়া গেল, একটা ফরাসি পার্ট আর একটি কিন্তু আমেরিকান পার্ট। এখন এমনই একটা বিষয়, আমেরিকান পার্ট নিয়ে আলোচনা করতে গেলেও ফরাসি পার্ট নিয়ে কিন্তু আলোচনা অবশ্যই করতে হবে। আর যদি শুধুমাত্র ফরাসি আধিপত্যের জায়গাটি দেয় তাহলে কিন্তু জেনেভা সম্মেলনের পরবর্তী পর্যায়ে যেখানে আমেরিকার আধিপত্য শুরু হচ্ছে সেই পর্যন্ত এখানে লিখতে হবে। এখন মূল ঘটনাটা অনেকটা প্যাঁচালো, অনেকটা জটিল, কিন্তু মূল ঘটনাটা আমি একটু সারসংক্ষেপে তোমাদের সামনে বলার চেষ্টা করছি যাতে তোমাদের মূল ঘটনাটি বুঝতে সুবিধা হয়। দেখো, প্রথমে ভিয়েতনামের পূর্ব কথা বলতে হবে। দেখো, ভিয়েতনাম বলতে একটা সমুদ্র তীরবর্তী একটা দেশ এবং এখানে আন্নাম, টংকিং, লাওস, কম্বোডিয়া এইসব বিভিন্ন ছোট ছোট দ্বীপ বা ছোট ছোট অঞ্চলকে নিয়ে এই ইন্দোচীন গড়ে ওঠে। তা প্রথমে এই জায়গায় ফরাসি আধিপত্য স্থাপিত হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন জাপানের যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের দ্বারা জাপান এই জায়গায় আধিপত্য স্থাপন করে এবং ফরাসি শক্তি হটে যায়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং এই সময় আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে জাপানি আধিপত্য স্থাপিত হচ্ছে বিশেষ করে দক্ষিণ ভিয়েতনামে এবং উত্তর ভিয়েতনামের কিছু অংশে, এখানে হো চি মিন অর্থাৎ ভিয়েতনামের যে মুক্তি সংগ্রামের নেতা হো চি মিন, তিনি রাশিয়াতে তিনি শিক্ষা লাভ করেছিলেন এবং রাশিয়ার যে সমাজতন্ত্রবাদ, কমিউনিজম, কার্ল মার্কসের আদর্শে তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার কথা ভেবেছিলেন এই ভিয়েতনামে। তা যাই হোক, এই ভিয়েতনামে এই হো চি মিনের নেতৃত্বে একটি কমিউনিস্ট পার্টি তৈরি হয় ভিয়েতনামে এবং তিনি ভিয়েতকং বলে কিন্তু একটা দলও তৈরি করেন। তা এবং তিনি টংকিং অঞ্চলের 7টি প্রদেশকে নিয়ে একটা ভিয়েতমিন বলে একটা অঞ্চল তৈরি করেন। আরেকটি অঞ্চল জাপানের অধিকারে থাকে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণের পর এই ভিয়েতনামের থেকে জাপান হটে যায় এবং এই জায়গা কি হবে, কার হাতে থাকবে, এটা নিয়ে পটসডাম যে সম্মেলন হয়, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পটসডাম সম্মেলন হয়েছিল, ইয়াল্টা সম্মেলন হয়েছিল। সেই পটসডাম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এই ভিয়েতনামের ঠিক মাঝ বরাবর গেছে 17 ডিগ্রি অক্ষরেখা। সেই অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটি উত্তর ভিয়েতনাম আর একটি দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনামকে দেওয়া হচ্ছে চীনের হাতে এবং দক্ষিণ ভিয়েতনামকে দেওয়া হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেনের হাতে। পরবর্তীকালে ব্রিটেন এই দক্ষিণ ভিয়েতনামের অধিকার ফ্রান্সের হাতে তুলে দেয়। যেহেতু ফ্রান্স আগে এই জায়গায় অধিকার স্থাপন করেছিল, তাই ব্রিটেন ফ্রান্সের হাতে দক্ষিণ ভিয়েতনামকে ছেড়ে দেয়। এর দেখা দেখি চীনও উত্তর ভিয়েতনামকে কিন্তু হো চি মিনের হাতে ছেড়ে দেয়। এখন এই হো চি মিনকে সাহায্য করতে থাকে রাশিয়া এবং চীন। আর যেহেতু রাশিয়া এখানে সাহায্য করছে উত্তর ভিয়েতনামকে, তাই এর দেখা দেখি আমেরিকা যুক্তরাষ্ট্র যাতে এখানে সাম্যবাদের প্রসার না ঘটে দক্ষিণ ভিয়েতনামে, তার জন্য ফরাসি শক্তিকে তারা সাহায্য করতে থাকে। ফলে যে ঠান্ডা লড়াই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে হচ্ছিল, সেই ঠান্ডা লড়াই কিন্তু ভিয়েতনামে চলে আসে এবং ভিয়েতনামও ঠান্ডা লড়াইয়ের ঘূর্ণাবর্তে জড়িয়ে পড়ে এবং দুটো ভাগ হয়ে যাচ্ছে। উত্তর ভিয়েতনাম রাশিয়ার একটা প্রভাব থাকছে এবং দক্ষিণ ভিয়েতনামে আমেরিকার প্রভাব থাকছে। ঠিক এইভাবে চলতে থাকে। এখন এইভাবে চলতে থাকার পর মানে দক্ষিণ ভিয়েতনাম নিয়ে কিন্তু ফ্রান্স সন্তুষ্ট ছিল না। ফ্রান্সের টার্গেট ছিল সমগ্র ভিয়েতনামকে দখল করা। ফলে সে কিন্তু উত্তর ভিয়েতনামকে আক্রমণ করতে থাকে। এদিকে উত্তর ভিয়েতনামও সেও বসেছিল না, মানে হো চি মিন সেও কিন্তু দক্ষিণ ভিয়েতনামের বিভিন্ন অংশ আক্রমণ করতে থাকে। ফলে উভয়ের মধ্যে একটা যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধ প্রায় 8 বছর চলে এবং দেখা যায় যে ফ্রান্স হাইফং বলে একটি জায়গা আছে, যে জায়গায় বোমা বর্ষণ করে প্রায় 6000 নিরীহ মানুষকে হত্যা করে। এরপর দুই দলের মধ্যে একটা শান্তি চুক্তি হয়, কিন্তু শান্তি চুক্তি কিন্তু মেনে চলেনি ফ্রান্স। ফ্রান্স একাধিকভাবে তার জঙ্গিমূলক কার্যকলাপের ভিতর দিয়ে সমগ্র ভিয়েতনামকে দখল করার জন্য সে সচেষ্ট হয়। কিন্তু একটা সময় সে ভুল বুঝতে পারে, সে বুঝতে পারে এইভাবে সে মানে ভিয়েতনামকে দখল করতে পারবে না ফ্রান্স। তখন সে কূটনীতির আশ্রয় নেয়। কূটনীতির আশ্রয় বলতে দক্ষিণ ভিয়েতনামে সে একটি, এই যে লাওসের রাজা ছিলেন কম্বোডিয়ার রাজা বাও দাই, সে বাও দাই এর নেতৃত্বে এখানে একটি সরকার প্রতিষ্ঠা করে
প্রতিদ্বন্দ্বী সরকার, অর্থাৎ উত্তর ভিয়েতনামের যে সরকার ছিল ডেমোক্রেটিক সরকার হোচিমিনের নেতৃত্বে, তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ ভিয়েতনামেও কিন্তু ফরাসি নিয়ন্ত্রণাধীন একটি সরকার তৈরি হচ্ছে এই সম্রাট বাও দাইয়ের নেতৃত্বাধীন। কিন্তু এই সরকারকে পরিচালনা করছে ফ্রান্স। এখন এইভাবে চলার সময় আমেরিকা কিন্তু এখানে দক্ষিণ ভিয়েতনামকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে সাহায্য করে ফ্রান্সকে, প্রায় বছরে 1000 মার্কিন ডলার, 1000 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে তারা সাহায্য করে, এবং প্রায় প্রচুর পরিমাণে সামরিক বিশেষজ্ঞ, প্রায় 600 থেকে 700 সামরিক বিশেষজ্ঞকে দক্ষিণ ভিয়েতনামে পাঠানো হয়। তার একটাই লক্ষ্য ছিল, যাতে দক্ষিণ ভিয়েতনামের সাম্যবাদের প্রসার না ঘটে হোচিমিনের নেতৃত্বে। অর্থাৎ এখানে সাম্যবাদের প্রসার রোধ করার জন্য মার্কিন হস্তক্ষেপটা হয়, এবং এইভাবে কিছুদিন চলার পর ফ্রান্সের যিনি সেনাপতি ছিলেন নেভারে, সেই নেভারে উত্তর ভিয়েতনামকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ভিয়েত মিনদের ধূলিসাৎ করে দেওয়ার জন্য তিনি একটা পরিকল্পনা করেন, যার নাম নেভারে প্ল্যান। এই নেভারে প্ল্যান অনুযায়ী উত্তর ভিয়েতনামের একটি গ্রাম রয়েছে, যে গ্রামটির নাম হচ্ছে ডিয়েন বিয়েন ফু। এই ডিয়েন বিয়েন ফুতে তিনি একটি দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করেন, এখানে অস্ত্র শস্ত্র এবং সেনা এনে সেই জায়গায় মজুত করেন। কিন্তু এই ঘটনা বা এই খবর পেয়ে যায় উত্তর ভিয়েতনামের যে সেনাপতি জেনারেল গিয়াপ, সেই জেনারেল গিয়াপ এই খবর জানতে পারেন, এবং তিনি সময় মতো অতর্কিতে আক্রমণ করে এই জায়গাকে অবরুদ্ধ করেন, এবং 57 দিন এই জায়গাকে অবরুদ্ধ করে রাখার পর এই জায়গার যে মানে ফরাসি বাহিনী, সেই বাহিনী আত্মসমর্পণ করে 57 দিন অবরুদ্ধ থাকার পর। এছাড়া এই যুদ্ধে প্রায় 8 বছর ধরে ফ্রান্স যে যুদ্ধ করেছিল তাতে প্রায় 1 লক্ষ সেনা মারা গিয়েছিল ফ্রান্সের। এছাড়া 1 লক্ষেরও বেশি সেনা আহত হয়েছিল। এছাড়া 15,000 ফরাসি সেনা এই ডিয়েন বিয়েন ফুতে আটকে পড়েছিল। তো যাই হোক, এখানে ফ্রান্স আত্মসমর্পণ করছে, এবং আত্মসমর্পণ করার পর পরের দিন 8ই মে এবং পরের দিন 9ই মে এই ভিয়েতনাম সমস্যার সমাধান কল্পে সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সম্মেলন বসে, যার নাম জেনেভা সম্মেলন, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এরকম একাধিক দেশ সেখানে অংশগ্রহণ করে, এবং এই ভিয়েতনামের সমস্যার সমাধান কল্পে এখানে একটা যুদ্ধবিরতি ঘোষণা করা হয় উভয় পক্ষের মধ্যে, এবং একটা শান্তি চুক্তি স্থাপিত হয়। এবং এই জেনেভা চুক্তিতে বলা হয় অনেকগুলি শর্তের কথা। প্রথম শর্ত যেটা, যে 17 ডিগ্রি অক্ষরেখা অনুযায়ী উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম দুটো ভাগে ভাগ হবে। উত্তর ভিয়েতনামে যে হোচিমিনের নেতৃত্বে এখানে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, এবং দক্ষিণ ভিয়েতনামে ফরাসি নিয়ন্ত্রণাধীন, ফ্রান্স থাকবে না কিন্তু ফরাসি নিয়ন্ত্রণাধীন একটি সরকার এখানে প্রতিষ্ঠিত হবে, এবং দুটি ভিয়েতনাম থেকেই, মানে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামে কোনো বিদেশি সেনা থাকবে না। এবং পরবর্তীতে এই যে বিভাগটা হলো, এই বিভাগটা হবে সাময়িক, অর্থাৎ পরবর্তীকালে এখান থেকে 2 বছর পর 1956 সালের মার্চ মাস নাগাদ দুই ভিয়েতনাম যাতে আবার ঐক্যবদ্ধ হয় তার জন্য একটা নির্বাচন হবে, আন্তর্জাতিক একটা কমিটি তৈরি করা হবে ভারতের নেতৃত্বে, এবং এই কমিটির তত্ত্বাবধানে এখানে কানাডা দেশও থাকবে এই কমিশনে, এবং এদের নেতৃত্বে এখানে একটা নির্বাচন হবে। এই নির্বাচনের ভিতর দিয়ে গণভোট হবে, গণভোটের ভিতর দিয়ে দুই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হবে, এবং লাওস, কম্বোডিয়া এইসব রাজ্যগুলি স্বাধীন হবে। এখানকার যারা পূর্বতন যেসব রাজারা ছিল সেই সব রাজারা কিন্তু এখানে রাজত্ব করবে। তা যাই হোক, এইভাবে একটা সেটেলমেন্ট করা হয়, কিন্তু এই ভিয়েতনাম সমস্যা কিন্তু সমাধান করতে পারেনি, মানে ভিয়েতনাম সমস্যার সমাধান করতে পারেনি এই জেনেভা সম্মেলন। কারণ জেনেভা সম্মেলনের ভিতর দিয়ে এই ভিয়েতনাম সমস্যার যে দ্বিতীয় পর্যায়, সেই দ্বিতীয় পর্যায় শুরু হয়, অর্থাৎ মার্কিনী হস্তক্ষেপ শুরু হয়। এরপরে আমেরিকা এরপর থেকে 1960-এর পর আমেরিকা একদম প্রত্যক্ষভাবে, আগে পরোক্ষভাবে ছিল, এখন প্রত্যক্ষভাবে এই দক্ষিণ ভিয়েতনামে হস্তক্ষেপ করে, এবং এই জায়গায় যাতে কমিউনিজমের প্রসার না ঘটে, সাম্যবাদের প্রসার না ঘটে, বা রাশিয়া এই জায়গায় হস্তক্ষেপ না করতে পারে, তার জন্য সে সরাসরি এই জায়গায় অংশগ্রহণ করে, এবং নানা রকম ভাবে সামরিক সাহায্য, সামরিক বিশেষজ্ঞ, অস্ত্র, টাকা ইত্যাদি দিয়ে দক্ষিণ ভিয়েতনামের যে সরকার ছিল সেই ডিয়েন সরকার, নদিন ডিয়েন বলে একজন ব্যক্তিকে এখানকার শাসন ক্ষমতায় বসানো হয়। সেই নদিন ডিএমকে নানাভাবে সাহায্য করতে থাকে, এবং এই নদিন ডিএম ছিলেন স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত। তার বিরুদ্ধে ভিয়েতনামবাসীরা প্রবল গণবিক্ষোভ শুরু করে দেয়, কারণ যে নির্বাচন হওয়ার কথা ছিল 2 বছর পর, সেটা কিন্তু এই আমেরিকার প্রচ্ছন্ন মদতে এই দক্ষিণ ভিয়েতনাম সেই নির্বাচন করতে দেয়নি। অর্থাৎ নির্বাচন হলে দুই ভিয়েতনাম যুক্ত হয়ে যাবে, এই কারণে আমেরিকা এই নির্বাচন যে কোনো ভাবে কিন্তু আটকে দেয়, কোনোভাবেই নির্বাচন করতে দেয়নি। যেহেতু নির্বাচন করতে দেয়নি এই ডিএন সরকার,
ফলে দিয়েন সরকারের বিরুদ্ধে প্রবল গণ অসন্তোষ শুরু হয় এবং দক্ষিণ ভিয়েতনামেই একটি কিন্তু ডেমোক্রেটিক কমিউনিস্ট পার্টি তৈরি হয়, যে পার্টির সাথে দক্ষিণ ভিয়েতনামের যে দিয়েন সরকার তার সব সময় লড়াই চলতে থাকে। ঠিক এই সময় আমেরিকা একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এই 9 দিন দিয়েমের সরকারকে হটিয়ে সামরিক কর্তৃত্ব নিজের হাতে নেয়। অর্থাৎ এখানকার যারা সামরিক যেসব নেতারা ছিলেন তারাই দক্ষিণ ভিয়েতনামের ক্ষমতা নিজের হাতে নেয়। এরপর আমেরিকা বিভিন্নভাবে উত্তর ভিয়েতনামের উপর আক্রমণ শুরু করে। তারা বিষাক্ত গ্যাস বোমা ছুড়ে গাছপালা এবং গ্রামকে গ্রাম মানুষকে হত্যা করে। হ্যাঁ, মাইলাই বলে একটি ঘটনা আছে যেখানে প্রায় 450-র উপর গ্রামবাসী, শিশু, নারী, বৃদ্ধ সবাইকে হত্যা করেছিল আমেরিকা। তা আমেরিকা প্রচুর পরিমাণে বোমা ফেলে এই দক্ষিণ ভিয়েতনামের থেকে এবং উত্তর ভিয়েতনামে থেকে ভিয়েতমিনদের ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু তবুও কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। কারণ এই যে মুক্তি পিপাসু ভিয়েতনামবাসী তারা এটাকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসাবে দেখেছিল। তাই জাতিপুঞ্জের যিনি মহাসচিব উই থান্ট তিনি বলছেন যে দক্ষিণ ভিয়েতনামে যে উত্তর ভিয়েতনামবাসীর এই যে গণসংগ্রাম, এই সংগ্রাম কখনো কমিউনিজমের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, বা পুঁজিবাদের বিরুদ্ধে আন্দোলন ছিল না, বা আমেরিকার বিরুদ্ধে এটা আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল ভিয়েতনামবাসীর জাতীয় মুক্তি সংগ্রাম। তা যাই হোক, এখানে আমেরিকান যে প্রেসিডেন্ট নিক্সন বা জনসন লিন্ডন তারা কিন্তু প্রচুর পরিমাণে এই জায়গায় সামরিক সাহায্য দিতে থাকে, প্রচুর অর্থ দিয়ে সাহায্য করতে থাকে এবং সরাসরি এই জায়গায় হস্তক্ষেপ করতে থাকে। কিন্তু এর বিরুদ্ধে সারা বিশ্বে একটা প্রতিবাদ শুরু হয়। এমনকি আমেরিকা নিজের দেশেও এই ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে আমেরিকা নিজের দেশেও প্রতিবাদ শুরু হয়। এই জন্য আমেরিকান যিনি প্রেসিডেন্ট ছিলেন মানে আইজেনহাওয়ার আর জনসন লিন্ডন এনারা প্রত্যক্ষভাবে এখানে অংশগ্রহণ করে এবং তাদের সাহায্য পেয়ে এই দক্ষিণ ভিয়েতনামে যে সামরিক নেতারা তারা উত্তর ভিয়েতনামকে আক্রমণ করতে থাকে। কিন্তু একটা সময় গিয়ে যখন এর বিরুদ্ধে প্রতিবাদ ওঠে সারা বিশ্ব জুড়ে, আমেরিকাতেও প্রতিবাদ হয়, তখন আমেরিকার নতুন যে প্রেসিডেন্ট ছিলেন সেই নিক্সন বুঝতে পারেন যে আমেরিকার এই জঙ্গি নীতি কোনো কার্যকর নয় এবং আস্তে আস্তে আমেরিকা তার জঙ্গি নীতি ত্যাগ করে এবং এই জায়গা থেকে দক্ষিণ আমেরিকা থেকে আমেরিকার তার সামরিক সরঞ্জাম আস্তে আস্তে কিন্তু গুটিয়ে নিতে থাকে। এবং একটা সময় 1973-এর পরবর্তীকালে গিয়ে একটা শান্তি চুক্তি স্থাপিত হয় এবং উভয় ভিয়েতনামের মধ্যে একটা যুদ্ধবিরতি ঘোষিত হয় এবং দুই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়ে ভিয়েতনাম ডেমোক্রেটিক যে ভিয়েতনাম বা রিপাবলিক অফ ভিয়েতনাম সেটা কিন্তু তৈরি হয় এবং ভান দাম জং এখানকার রাষ্ট্রপতি হন। অর্থাৎ আমেরিকা নিজের ভুল বুঝতে পেরে দক্ষিণ ভিয়েতনাম থেকে তার সমস্ত কিছু সামরিক সরঞ্জাম গুটিয়ে নেয় এবং দুই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়। তাহলে এখানে দুটি পার্ট আমরা পাচ্ছি, একটা ফরাসি অভ্যুত্থান, ফরাসি ঔপনিবেশিক শাসন যেটা জেনেভা সম্মেলনের পরবর্তী সময়ে গিয়ে সেটা অনেকটা কমে যাচ্ছে এবং সেই জায়গায় ফরাসি নিয়ন্ত্রণাধীন 9 দিন দিয়ে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে ঠিকই, কিন্তু ফ্রান্স একটা সময় হাল ছেড়ে দিচ্ছে এবং সেই জায়গায় চলে আসছে আমেরিকা এবং আমেরিকার নেতৃত্বে 1960-এর পরবর্তীকালে 60 থেকে 70 এই টাইমটায় আমেরিকার নেতৃত্বে এই দক্ষিণ ভিয়েতনাম কিন্তু তারা সামরিক অভ্যুত্থানের করছে এবং উত্তর ভিয়েতনামের সাথে যুদ্ধ করছে এবং অনেকটা যুদ্ধের পর অনেক ক্ষয়ক্ষতি, অনেক ত্যাগ শিকারের ভিতর দিয়ে অনেক মানুষ নিহত হয়, অনেক বিপ্লবীর আত্মত্যাগের ভিতর দিয়ে দুই ভিয়েতনাম শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয় এবং আমেরিকা তার নিজের ভুল বুঝতে পেরে দক্ষিণ ভিয়েতনাম থেকে হাত গুটিয়ে নেয়। তো এই ছিল আমেরিকার হস্তক্ষেপের যে প্রকৃতি, তার যে ক্যারেক্টারটা কি ছিল সেটা এখানে উল্লেখ করলাম। মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিতে পারলাম। এরপরে আমি যে নোটসটা তোমাদের এর জন্য উপরে তৈরি করেছি সেই নোটসটা কিন্তু যেভাবেই দিক তোমরা লিখতে পারবে। ভিয়েতনাম সংকট পরীক্ষা আসবে এবং যেভাবেই আসবে এই অ্যান্সারটা তোমরা একটু লিখতে পারবে। 6টা প্যারা আছে কিন্তু একটু বড় করে লেখা আছে, তোমাদের প্রায় 500 ওয়ার্ডে লিখতে হয়। আমি প্রায় 600 ওয়ার্ডের কাছাকাছি নোটসটাকে তৈরি করেছি, একটা কম্প্যাক্ট নোট, এর ভিতরে সব কিছু আছে, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি, তোমরা নোটসটা পড়লেই বুঝতে পারবে। তাই আমি এবার এই প্রশ্নের উত্তরটা নিয়ে অন স্ক্রিনে আলোচনা করব। হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14 ইন্দোচীনে অর্থাৎ ভিয়েতনামে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়েছিল, মার্কস 10। দেখো উত্তরটি যেভাবে লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এক দীর্ঘস্থায়ী সংঘাত ছিল ভিয়েতনাম যুদ্ধ। তৃতীয় বিশ্বের উপনিবেশবাদ বিরোধী সংগ্রামকে গৌরবান্বিত করেছিল এই ভিয়েতনাম যুদ্ধ। উপনিবেশবাদ বিরোধী জাতীয় সংগ্রাম রূপে এই যুদ্ধ শুরু হলেও ক্রমশ এটি ঠান্ডা লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়। ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামীরা মার্কিনীদের পরাজিত করে নিজেদের স্বাধীন করার পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মার্কিন সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণের সম্ভাবনাকেও নির্মূল করে। বিভিন্ন ঘটনা ভিয়েতনাম যুদ্ধের পটভূমি রচনায়
সাহায্য করেছিল। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী সম্মেলন শুরু হয় বা সংগ্রাম শুরু হয়েছিল, যার অংশীদার হয়েছিল হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামও। রুশ জাপান যুদ্ধের ফলাফল জাপানের অনুকূলে যাওয়ায় দক্ষিণ পূর্ব এশীয়বাসীর মতো ভিয়েতনামবাসীর মন থেকেও শ্বেতাঙ্গ ভীতি দূর হয়। তারা বিশ্বাস করতে শুরু করে যে ভিয়েতনামেও ফরাসি সাম্রাজ্যবাদের আগ্রাসন ঘটানো সম্ভব বা আগ্রাসনের অবসান ঘটানো সম্ভব। 1911 খ্রিস্টাব্দে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব এবং সান ইয়াতসেনের জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ভিয়েতনামবাসীরা ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র অবশেষে যেভাবে ভিয়েতনামের অভ্যন্তরীণ সমস্যায় হস্তক্ষেপ করে, তাতে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামবাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও বেড়ে যায়, পরিণামে যুদ্ধ বাধে। প্যারা করে ফ্রান্স শুধুমাত্র দক্ষিণ ইন্দোচীন নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি ছিল না, সে চেয়েছিল গোটা ইন্দোচীনে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করতে। অপরদিকে হোচিমিন চেয়েছিল ভিয়েতনামের সম্পূর্ণ স্বাধীনতা। ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধের সূচনা ঘটে। ভিয়েতনাম সংঘর্ষের প্রথম দিকে ভিয়েতমিন ও ফ্রান্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় 1946-এর 1 মার্চ, যাতে ফ্রান্স ভিয়েতনামকে ইন্দোচীন ফেডারেশন ও ফরাসি ইউনিয়নের অংশরূপে মেনে নেয়। কিন্তু এর 7 মাস পরেই ফ্রান্স হাইফং অঞ্চলে বোমা নিক্ষেপ করে 6,000 নিরীহ ভিয়েতনামীকে হত্যা করলে সংঘর্ষ শুরু হয়ে যায়। 3 বছর টানা সংঘর্ষের পর বাও দাইয়ের নেতৃত্বে ইন্দোচীনে এক স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এই নবগঠিত সরকারকে স্বীকৃতি দেয়। এদিকে উত্তর ভিয়েতনামে হো চি মিনের সরকারকে চীন ও সোভিয়েত রাশিয়া সাহায্য করে। প্যারা করে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সকে $1,000 মিলিয়ন অর্থ সাহায্য করে। তবুও ফরাসি বাহিনী 1953-র শেষ দিক থেকে একের পর এক রণক্ষেত্রে হারতে থাকে। 1954 খ্রিস্টাব্দের প্রথম দিকে হ্যানয় ও হাইফং এর গুরুত্বপূর্ণ অঞ্চলও ফ্রান্সের হাতছাড়া হয়। এই অবস্থায় ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতমিনদের সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে এক নতুন পরিকল্পনা গ্রহণ করেন, নেভারে প্ল্যান নামে পরিচিত। এই পরিকল্পনা অনুসারে তিনি উত্তর ভিয়েতনামের দিয়েন বিয়েন ফু নামে একটি গ্রামে অস্ত্রশস্ত্র সমেত একটি দুর্ভেদ্য ঘাঁটি নির্মাণ করেন। কিন্তু যেভাবেই হোক দিয়েন বিয়েন ফুতে ফরাসি ঘাঁটি নির্মাণের খবর ভিয়েতমিনদের কাছে পৌঁছে যায়। এরই পরিপ্রেক্ষিতে যথাযথ প্রস্তুতির পর সেনাপতি জেনারেল গিয়াপের সময়োচিত আক্রমণে ভিয়েতমিন সেনারা প্রায় 15,000 ফরাসি সেনাকে বন্দী করে ফেলে। এইভাবে 57 দিন অবরুদ্ধ থাকার পর 1954-র 7ই মে ফরাসিরা জেনারেল গিয়াপের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়। প্যারা করে দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীর আত্মসমর্পণের পরদিনই অর্থাৎ 8ই মে 1954 জেনেভায় ইন্দোচীন সমস্যার সমাধান কল্পে একটি সম্মেলন বসে। জেনেভা সম্মেলন 1954 নামে পরিচিত। ওই সম্মেলনে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যোগদান করেন। এখানে 20 জুলাই যুদ্ধ বিরতি চুক্তি সম্পাদিত হয়। জেনেভা চুক্তির কয়েকটি শর্ত ছিল: 1, 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হবে। 2, ওই অক্ষরেখার উত্তরাঞ্চলে ভিয়েতমিনদের এবং দক্ষিণাঞ্চলে ফরাসি নিয়ন্ত্রণাধীন নয়াদিন দিয়েমের শাসন প্রতিষ্ঠিত হবে। 3, উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের কোথাও কোনো বিদেশি সেনা থাকবে না। 4, ভিয়েতনামের ওই বিভাজন হবে সম্পূর্ণ সাময়িক। 5, শান্তিপূর্ণ উপায়ে দুই ভিয়েতনামের মিলনের জন্য জাতিপুঞ্জ গঠিত একটি তদারকি কমিশনের নেতৃত্বে নির্বাচন আহ্বান করা হবে 1956-র জুলাই। প্যারা করে শেষ প্যারা। জেনেভা সম্মেলনের 1954 খ্রিস্টাব্দ দ্বারা ভিয়েতনাম সমস্যার সমাধান হয়নি। জেনেভা সম্মেলন ভিয়েতনাম যুদ্ধের একটা অধ্যায়ের সমাপ্তি ঘটালেও আর একটি নতুন অধ্যায়ের সূচনা করে। ফলে সমস্যা অব্যাহত থাকায় ভিয়েতনামের শান্তি প্রতিষ্ঠিত হয়নি। ইন্দোচীনে হো চি মিনের প্রভাব প্রতিপত্তিকে আটকানোর জন্য ফরাসি নিয়ন্ত্রণাধীন নয়াদিন দিয়েমকে দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে বসানো হয়। এছাড়াও ম্যানিলা চুক্তির স্বাক্ষরকারী দেশগুলিকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয় সিয়াটো বা দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা সিয়াটো। স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত দিয়েন সরকারের বিরুদ্ধে
সমগ্র ইন্দোচীন জুড়ে প্রবল বিক্ষোভ শুরু হয়। 1962 নাগাদ ভিয়েতকংদের বিরুদ্ধে মার্কিন ও দক্ষিণ ভিয়েতনাম বাহিনী একজোট হয়ে আক্রমণ করে। ভিয়েতনামে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যায়। এদিকে গণ অভ্যুত্থানে দিয়েন সরকারের পতন ঘটে 1963 নভেম্বর। 1973 23 জানুয়ারি উত্তর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ভিয়েতনাম থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়। 1975 এপ্রিল মাস নাগাদ দক্ষিণ ভিয়েতনামের জেনারেল ভ্যানসিন সায়গনে ভিয়েতকংদের কাছে আত্মসমর্পণ করলে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়। আত্মপ্রকাশ করে স্বাধীন ঐক্যবদ্ধ ভিয়েতনাম সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম। তো দেখো, এখানে ভিয়েতনাম যুদ্ধের প্রথম পর্বে ফরাসিরা এবং দ্বিতীয় পর্বে আমেরিকারা এখানে আসে। তবে আমেরিকার অংশটা এখানে সেভাবে উল্লেখ করা হয়নি, কারণ সেটা আলাদা একটা অংশ। যদি আমেরিকার হস্তক্ষেপের প্রকৃতি কেমন ছিল ভিয়েতনাম যুদ্ধে সেটা জানতে হয় বা নোটসটির প্রয়োজন হয়, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে একটি কোশ্চেনের অ্যান্সারের লিঙ্ক দেওয়া রয়েছে, ভিয়েতনামে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি। তোমরা সেখান থেকে ভিয়েতনামে আমেরিকার অংশটুকু পেয়ে যাবে। মূলত এই নোটসে আমরা আলোচনা করলাম যে ইন্দোচীনে ফরাসি সাম্রাজ্যবাদের অবসান কিভাবে হচ্ছে, জেনেভা চুক্তি ও তার পরবর্তীকালের ঘটনার ভিতর দিয়ে সেই পর্যন্ত। উত্তরটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।